হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সবচেয়ে ভিডিওর প্রথম আপডেটটা হচ্ছে স্পিরিট বলে ছবিটাকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো একবার একটা আপডেট উঠে এসেছিল যে কোরিয়ান অ্যাক্টর ডন লি, যাকে আপনারা প্রচুর কোরিয়ান ছবিতে দেখেছেন, তো তিনি এই ছবির মধ্যে থাকতে চলেছেন। তাকে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারের জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যাপ্রোচ করছে। এবার তারপরে রিউমার্স, মানে কেউ ভেবেছিল রিউমার্স হতে পারে, কিছু নানান রকমের স্পেকুলেশন চলছিল, কারণ কিছু কনফার্ম আপডেট তো ছিল না, টিম তো কিছু বলেনি। বাট এখন কি হয়েছে, ডন লি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রভাসেরই আরেকটা ছবি সালার 2 এর পোস্টার শেয়ার করে একটা থামস আপ সাইন দিচ্ছে। তো সেখান থেকে লোকে বুঝতে পেরেছে যে প্রভাসের সাথে সে কাজ করতে চলেছে। এবার লোকে দেখুন, সালার 2 অনেকে বলছে, বাট সালার 2 কিন্তু নয় এটা প্রজেক্টটা, কারণ সালার 2 এর অলরেডি কিছুটা কাজ হয়ে গেছে। তো সেখানে ডনলি মানে অনবোর্ড আসেনি। ডনলির সাথে হয়তো স্পিরিট নিয়ে কথাবার্তা হয়েছে এবং ডনলিকে লক করা হয়েছে, এবং সে হয়তো প্রভাসের ফিল্মোগ্রাফি দিয়ে গো থ্রু করছিল যে কার সাথে কাজ করছে, কি করছে, ডেফিনেটলি চেক করবে। এবং ডনলির এই যে সে থাকতে চলেছে ছবির মধ্যে, এটা আসার অ্যানাউন্সমেন্টটা আসার পর থেকেই প্রভাসের ফ্যান্সরা গিয়ে তার সোশ্যাল মিডিয়াতে বিশাল কমেন্ট করেছে যে হ্যাঁ আপনার করা উচিত। তো সেই সব জায়গা থেকে সে আর কি দেখতে চাইছিল যে কোন স্টারের সাথে কাজ করছি, তার কিরকম ফ্যান ফলোইং বা তার ফিল্মোগ্রাফি, এগুলো চেক করতে করতে হয়তো সালার জিনিসটা তার এক্সাইটিং লেগেছে, তাই জন্য পার্ট 2 যেহেতু আসছে, যাই জন্য থামস আপ সে দিয়েছে। এরকম একটা কিছু ব্যাপার থাকতে পারে, বাট সে কাজ কিন্তু করছে স্পিরিট ছবিটাতে। এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গা দেখুন কত ভাবনা চিন্তা করে একটা ছবি বানায়। দেখুন, শক করার একটা মানে টেন্ডেন্সি তো তার আছে, যে তার ছবির কন্টেন্ট বলুন বা তার প্রেজেন্টেশন বলুন বা ক্যারেক্টার বলুন খুব শকিং হয়। তাই জন্যই লোকের মধ্যে একটা এভার লাস্টিং ইমপ্রেশন ছাড়তে পারে, সেটা কবির সিং হোক, সেটা অ্যানিমাল হোক, সেটা অর্জুন রেড্ডি হোক, সেটা সে করে দেখিয়ে দিয়েছে। কিন্তু কাস্টিং এর দিক থেকে আপনি ভাবুন, এমন একটা কাস্টিং সে করে দেবে যেটা কিন্তু একটা দর্শকের মধ্যে এক্সাইটমেন্ট জাগিয়ে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হয়েছে, দেখুন হলিউডের অ্যাক্টার্সদেরকে ইন্ডিয়ান সিনেমাতে কাস্ট করবার চেষ্টা বহুদিন ধরেই বহু ডিরেক্টরসরাই করছে। শঙ্কর আর্নল্ডকে করতে চেয়েছিল, কিন্তু হলিউডের ক্ষেত্রে কি হয়েছে, বাজেট বা কার্তিক সুবরাজ কিন্তু বহুদিন আগে একে মানে রবার্ট ডিনেরোকে করতে চেয়েছিল ধনুষের অপোজিটে জগমে থান্ডিরাম ছবিটাতে। বাট একটা হয়ে যায় কি, হলিউডের অ্যাক্টার্সদের যে প্রাইসটা থাকে সেটাও প্রচন্ড বেশি থাকে, ছবির বাজেটের উপর চাপ পড়ে যাবে। এবং দ্বিতীয় যে প্রবলেমটা হয়, কন্ট্রাক্টের একটা ইস্যু হয়ে যায়, যে ওয়েস্টের যেভাবে কন্ট্রাক্ট হয় ওয়েস্টার্ন সিনেমাতে, সেভাবে আমাদের ইন্ডিয়াতে কন্ট্রাক্ট হয় না। তো সেটা একটা ক্ল্যাশ হয়ে যায়। তো সেই কারণগুলোর জন্য লিগাল ইমপ্লিকেশন এবং টাকা দুটোর জন্যই এই অ্যাক্টিং মানে কাস্টিং গুলো কখনো হয়নি। এবার ব্যাপার হচ্ছে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোরিয়ান কন্টেন্ট পুরো ওয়ার্ল্ডে বিশাল পপুলার হয়ে গেছে, এবং ইন্ডিয়ার মধ্যেও যদি দেখেন কোরিয়ান সিরিজ প্রচুর দেখা হচ্ছে। স্কুইড গেম বিশাল লোকে পপুলার, প্যারাসাইট ছবিটা প্রচুর লোকে দেখেছে, আর এছাড়াও প্রচুর কোরিয়ান সিনেমা ইত্যাদি যেগুলো মেইন স্ট্রিম লেভেলে হচ্ছে, সেগুলো কিন্তু প্রচুর মানে পরিমাণে লোকে কনজিউম করা শুরু করেছে। হিন্দি ডাবিং হচ্ছে, তেলেগু ডাবিং হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা বুঝে গেছে যে এটা ট্রেন্ড। তো সেই অনুযায়ী সে একটা মানে হলিউড থেকে অ্যাক্টর কাস্ট করতে যে খরচা লাগবে, কোরিয়া থেকে কাস্ট করতে অনেক কম্পারেটিভলি কম খরচা লাগবে, ঠিক আছে। এবং যেহেতু এটা এশিয়ান কান্ট্রিজ এর মধ্যেই পড়ে, মোটামুটি একটা কাইন্ড অফ মানে ওয়ে অফ ওয়ার্কিংটা সেম। তো তাই জন্য কোথাও গিয়ে না চলে আসতে পারে আর কি, ফিট ইন করে যেতে পারে। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা যে কোরিয়ান সিনেমার যে ট্রেন্ডটা চলছে সেটাকে এনক্যাশ করে এবং এই একটা কাস্টিং করেছে। এবং এটা ডনলি খুবই ভালো একজন অভিনেতা, এবং এই ধরনের ভাইলেন্ট ছবিতে সে খুব ভালো পারফরমেন্সও দিতে পারবে, আই এম ভেরি শিওর। তো কোথাও গিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এত চিন্তা ভাবনা করে, এক তো কাস্টিং লেভেলই খুব এক্সাইটিং, এবং দ্বিতীয় হচ্ছে কেন কোরিয়ান অ্যাক্টরকে কাস্ট করা, সেটার পিছনে একটা মার্কেট রিসার্চ রয়েছে কিন্তু। তো দেখা যাক ছবিটা কিরকম হয়, আমি তো কোয়াইট এক্সাইটেড। আর এই ছবির মধ্যে প্রভাসের 3টে লুক থাকতে চলেছে। দেখা যাক এই 3টে লুকও কতটা শকিং হয়, সেটাও দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে জিতের লায়ন ছবিটাকে কেন্দ্র করে। তো এখন শোনা যাচ্ছে লায়নের শুটিং কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। প্রথমে শোনা গেছিল রায়ান রাফি নিজেই কনফার্ম করেছিল যে এই ছবিটা 3টে পার্টসে হবে, সমুদ্রের ব্যাকড্রপে হবে, এবং ডিসেম্বর মাস থেকে শুটিং শুরু হয়ে যাবে, এবং 2025-এর ঈদে এই ছবিটা মুক্তি পেয়ে যাবে। বাট এখন শোনা যাচ্ছে এই ছবিটা বেসিক্যালি 3জন প্রডিউসার ছিল। এখান থেকে শ্যাম সুন্দর দে ছিল, জিতের প্রোডাকশনও ইনভলভ থাকবে, এবং ওপার বাংলা থেকে জ্যাজ মাল্টিমিডিয়া ইনভলভ থাকবে। বাট এখন শোনা যাচ্ছে যে শ্যাম সুন্দর দে তারা এই প্রজেক্টটা থেকে সরে দাঁড়িয়েছে, এবং যেটা হয়েছে যে বাজেটের কিছু ইস্যুস হয়ে গেছে, সেগুলো নিয়ে কিছু কমপ্লিকেশন চলেছে, তাই জন্য এই ছবিটা এই মুহূর্তে হচ্ছে না, এবং ছবিটা পোস্টপন্ড হতে চলেছে। রায়ান রাফি বলেছে যে ছবিটা তারা বানাবে, তিনি একেবারে বলেননি যে ছবিটা পুরোপুরি শেলফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ছবিটা হচ্ছে না, সেটা তিনি বলেননি। তিনি বলেছেন যে আমরা ছবিটা করব, কিন্তু একটু সময় লাগবে, আমরা প্ল্যানিং ইত্যাদি করে করব, এবং ডেফিনেটলি ছবিটা 2025-এই মুক্তি পাবে। তার মানে ছবিটা এখনো হচ্ছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানে ডিসেম্বর থেকে যে শুটিং হওয়ার কথা ছিল সেইটা আর কি হচ্ছে না। তো দেখা যাক সামনের দিনে কি হয়, অন্য কোনো প্রডিউসার অনবোর্ডে আসে কিনা, কি হয়, সেগুলোই দেখার মতো বিষয় হবে। লেটস সি কি হতে পারে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে আমাদের অজয় দেবগনকে নিয়ে। তো অজয় দেবগন রোহিত শেট্টি পিঙ্ক ভিলার ইন্টারভিউতে এসেছিল, এবং সেখানে সে অনেকগুলো নিজের আপকামিং সিনেমা নিয়ে কথা বলে। সে বলে যে সান অফ সর্দার 2 এবং দেদে প্যার দে 2 এই দুটো ছবি শুটিং সে করছে। শয়তান 2 এবং দৃশ্যম 3 এগুলো রাইটিং স্টেজে রয়েছে। আর এছাড়া তিনি ধামাল 4 এরও কাজ করছেন, সেটাও বলেন। এবং রোহিত শেট্টি কনফার্ম করে যে এর পরবর্তী তার ছবি হতে চলেছে,
গোলমাল 5 এটাও তিনি কনফার্ম করে দিয়েছেন। এইগুলো আর কি ওই ভিডিওটা মানে যে ইন্টারভিউটা হয়েছে আর কি, যেটা একটা মাস্টার ক্লাস কাইন্ড অফ ছিল, তো সেখানে তিনি কনফার্ম করে দিয়েছেন। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে অনুরাগ বাসুকে নিয়ে। তো মেট্রো ইন দিনো বলে একটা ছবি তিনি বানাচ্ছেন, লাইফ ইন মেট্রো পার্ট 2। তো সেই ছবিটা পোস্টপন্ড হতে চলেছে, বিকজ কিছু পোর্শনস নিয়ে অনুরাগ বাসু অতটা স্যাটিসফাইড নয়, তো তিনি রিশুট করতে চান, কিন্তু সেই ছবিটা একটু মানে আর একটু টাইম নেবে। তো তাই জন্য কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমনিকে নিয়ে তিনি যে রোমান্টিক ছবিটা করছিলেন, সেই ছবিটাও একটু পিছোতে চলেছে। সেই ছবিটা এবার 2024 নয় 2025 স্টার্ট হবে। এবং কার্তিক আরিয়ান সেই সুযোগটা নিয়ে, যেহেতু ওই ছবিটা পিছিয়ে গেছে, তাই জন্য সে আরেকটা রোমান্টিক কমেডি ছবি কমপ্লিট করে ফেলতে চাইছে, সেটা হচ্ছে পতি পত্নী আর वो। সেই ছবিটা শুটিং এবার ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে। মুদাসসার আজিজ, যিনি এর আগে খেল খেল মে ছবিটা ডিরেক্ট করলেন, তো তিনি এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন। দেখা যাক এই ছবিটা কিরকম হয়। এই ছবিটাও যেহেতু একটা সিকুয়েল ভ্যালু আছে, ছবিটা বক্স অফিসে সফল হতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। সিটাডেল হানিবানি রিসেন্টলি রিলিজ করেছে। তো এর ছাড়া সিটাডেলের তো তিনটে আর কি উইং চলছে, একটা ইটালিয়ান সিরিজ চলছে সিটাডেল ডায়না বলে, একটা সিটাডেল হলিউড, আর একটা হচ্ছে সিটাডেল হানিবানি যেটা ইন্ডিয়ান ভার্সন। তো এবার সিটাডেল হলিউড যেটা প্রিয়াঙ্কা চোপড়ার ভার্সন, তার যে সিজন 2 আসতে চলেছে, সেখানে আমরা বরুণ ধাবানকে দেখতে পাবো, কারণ বরুণ ধাবানের ক্যারেক্টারটাই আর কি প্রিয়াঙ্কা চোপড়ার বাবার ক্যারেক্টার আর কি। তো সেটা আর কি তাকেও আমরা দেখতে পাবো। তো দেখা যাক এজেড চরিত্রই হয় কিনা। তো বরুণ ধাবানকে মেকআপ ইত্যাদি দিয়ে কিভাবে চেঞ্জ করে সেটাই দেখার মতো বিষয় হবে। লেটস সি কি হয়। তো আরিফিন শুভ কলকাতায় এই সময় চলে এসেছেন, এবং আরিফিন শুভ একটা সনি লিভের সিরিজ শুট করছেন, যেটা ডিরেক্ট করছে সৌমিক সেন। এই সিরিজে আমরা আরিফিন শুভর সাথে সৌরসেনী মৈত্রকেও দেখতে পাবো। ফেব্রুয়ারি মাস অব্দি এই সিরিজের শুটিং চলবে। তো দেখা যাক সিরিজটা কিরকম হয়। আজকে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সনি লিভের আরেকটা সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে ফ্রিডম এট মিডনাইট বলে। সেটা নিখিল আডবাণী ক্রিয়েট করছেন। তো সেটা ট্রেলার চলে এসেছে, এবং ট্রেলারটা কিন্তু খুবই ইমপ্রেসিভ ছিল। প্রতিটা অ্যাক্টারে এমন ভাবেই কাস্টিং হয়েছে, তাদেরকে একদম হিস্টোরিক্যাল চরিত্রগুলো এক্স্যাক্টলি লাগছে। সেটা বল্লভ ভাই পটেল হোক, সেটা গান্ধীজি হোক, সেটা নেহরু হোক, সেটা জিন্না হোক, প্রত্যেকের কাস্টিং এরকম ভাবেই করা হয়েছে যাদেরকে তার মানে রিয়েল ক্যারেক্টারটার সাথে খুব মানায় ভালো করে। তো সেই জিনিসটা করা হয়েছে, এবং ওই এরাটাকে যেভাবে রিক্রিয়েট করা হয়েছে, সেটা যেটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি, খুব এনরিচিং প্রোডাকশন ভ্যালু রয়েছে, এবং আর্ট ডিরেকশনও খুবই ভালো হয়েছে। তো ওভারঅল মিলিয়ে সেই এরাটাকে খুব ভালো রিক্রিয়েট করেছে, এবং এটা একটা বইয়ের ওপর বেস্ড। এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি 1947 যখন পার্টিশন হচ্ছে, র্যাডক্লিফ লাইন টানা হচ্ছে, সেই সময় কি কি হয়েছিল দেশের মধ্যে, কি কি পলিটিক্স হয়েছিল, প্রত্যেকের মধ্যে কি ইন্টারনাল টার্মোয়েল ছিল, সেই বিষয়বস্তুগুলোকে দেখাতে চলেছে। জিন্নার সাথে নেহরুর যে দ্বন্দ্ব, বল্লভ ভাই পটেল, সেই সব জিনিসপত্রগুলো, এগুলোর ব্যাপারে হয়তো হালকা হালকা আমরা কিছু জানি, বা ডিটেলে যাই না। তবে এই বইটাকে কিন্তু না একটা পুরো আপনার পাল্প টাইপের ধরা হয়, মানে এটাকে একদম ফ্যাকচুয়াল, একদম হিস্টোরিক্যাল কোনো বুক আর কি, নন ফিকশন সেরকম ধরা হয় না। এখানে বলা হয় যে সোর্স মেটেরিয়ালটা, সেটা কিন্তু অনেক হিস্টোরিয়ানরা কিন্তু ক্রিটিসাইজ করেছে, বলেছে এখানে অনেক ভুল তথ্য রয়েছে, সেরকম জিনিসপত্রও কিন্তু হয়েছে। এবং এটার কিন্তু পুরো নভেলটার ট্রিটমেন্টটা কিন্তু অনেক পাল্পি, মানে হিস্টোরিক্যাল পলিটিক্যাল হলেও সেই মানে একটা মানে তার মধ্যে একটা মাসালা এলিমেন্ট অলরেডি আছে আর কি। তো এই জিনিসটা কিন্তু নিখিল আডবাণী একটা ইন্টারভিউতেও কিন্তু নিজে ক্লিয়ার করেছিল। তো দেখা যাক এবার তারা কতটা মানে মানে এই বইটাকেই একদম হুবহু ফলো করে, কারণ বইটার মধ্যে যদি কিছু মিস ইনফরমেশন থাকে, তো সেটাকে তারা অ্যাজ ইট ইজ দেখায়, নাকি সেটাকে তারা চেক করে নেয় আর কি, মানে ফ্যাকচুয়াল যে জিনিসপত্র হয়েছে ইতিহাসে, সেগুলোর সাথে চেক করে, ক্রস চেক করে সেগুলোকে দেখায়, সেটাই দেখার মতো বিষয় হবে। লেটস সি কি হয়। বাট আমার কিন্তু ট্রেলারটা খুব প্রমিসিং লাগছে। এটা আর এক সপ্তাহ পরে রিলিজ করতে চলেছে। আপনারা যদি ট্রেলারটা দেখেছেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।